আসসালামু আলাইকুম। আমি সৈয়দ মহিম, পড়াশোনা করছি ব্যাচেলর অফ ফিজিওথেরাপি। তো আজকে আমরা এসএসসি বলো, এইচএসসি কিংবা অ্যাডমিশন সবগুলো ক্লাসের ক্ষেত্রে আসলে প্রযোজ্য। তো বাট মেইনলি আসলে এসএসসির জন্যই আসলে মূলত ক্লাসটা মেক করা। তো এসএসসি কেমিস্ট্রির জন্য আজকে একটা বেসিক ক্লাস আমরা আজকে করাবো। সেটা হচ্ছে মেটাল ভার্সেস নন মেটাল, মানে ধাতু এবং অধাতুর মধ্যে কি কি পার্থক্য রয়েছে, ধাতু এবং অধাতু জিনিসটা কি, হ্যাঁ এগুলো নিয়ে আমরা ডিটেলসে কথা বলবো। আই হোপ, আশা করি আমি আজকের ভিডিওটা দেখার পরে তোমাদের ধাতু এবং অধাতু সম্পর্কে অন্য কোথাও কোথাও ক্লাস করা লাগবে না। তোমরা ধাতু এবং অধাতুর উপরে তোমরা ম্যান অফ লেটার্স, পণ্ডিত হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ভালো করে ক্লাসটা করো ইনশাআল্লাহ। তোমরা ধাতু এবং অধাতু নিয়ে যত কনফিউশন ছিল সব দূর হয়ে যাবে এবং তোমরা ইজিলি তোমরা কোনো একটা মৌল দেখেই বলতে পারবে আসলে কোনটা ধাতু এবং কোনটা অধাতু। তো চলো শুরু করা যাক। তো ফার্স্টে আসো, মেটাল ধাতু জিনিসটা কি। তো প্রাচীনকালে বিজ্ঞানীরা বিশ্বাস করতো যে কোনো একটা মৌলকে যদি আমরা আঘাত করি এবং সেটা যদি ঝনঝন শব্দ করে তখন সেটাকে আমরা ধাতু বলি। বাট এমন অনেক মৌল রয়েছে যেগুলো ধাতু হওয়া সত্ত্বেও দেখা যাচ্ছে যে আঘাত করলে ঝনঝন শব্দ করে না। তখন তো বিজ্ঞানীরা আসলে একটা প্রবলেমের মধ্যে পড়ে গেলো। তখন তারা হচ্ছে একটা আধুনিক সংজ্ঞা দিল, যে সংজ্ঞাটাকে তারা বলল যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়। এখন তোমাদের একটা কথা বলে রাখি, ধনাত্মক আয়নটাকে কিন্তু আমরা ক্যাটায়ন বলে থাকি, ঠিক আছে? তার মানে ধনাত্মক আয়ন যে কথা, ক্যাটায়ন বলা কিন্তু ভাইয়া সেম কথা। অর্থাৎ যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে মেটাল বা ধাতু বলে। তো কথা হচ্ছে ভাইয়া, তো ধাতুর তো অবশ্যই কিছু বৈশিষ্ট্য আছে, এগুলো আমরা চিনবা কেমনে? ইলেকট্রন ত্যাগ করবে, কোনো একটা ধাতু সেই ইলেকট্রন ত্যাগ করবে এবং সে ধনাত্মক আয়ন তৈরি করবে, এবং এই ধনাত্মক আয়নটাকে ভাইয়া আমরা ক্যাটায়ন বলতেছি। কি বলতেছি ভাইয়া? এটাকে আমরা ক্যাটায়ন বলতেছি। এবং সে তাপ ও বিদ্যুৎ পরিবহন করবে এবং চকচক, ঠিক আছে, মানে চকচকে আর কি। ওকে, এখন কথা হচ্ছে ভাইয়া, তো ধাতুর পজিশনটা কোথায় হবে? ধাতুর পজিশন হবে ভাইয়া গ্রুপ নাম্বার 1-এ, গ্রুপ নাম্বার 2-এ, এবং হচ্ছে পর্যায় সারণীর মাঝখানে, এবং হচ্ছে ল্যান্থেনার এবং অ্যাক্টিনার যেটা তোমরা পড়ছো সেগুলোও কিন্তু ধাতু, ঠিক আছে? তো গ্রুপ নাম্বার 1-এ যারা আছে ভাইয়া তাদেরকে বলা হয় ক্ষার ধাতু, গ্রুপ নাম্বার 2-এ যারা তাদেরকে বলা হয় ভাইয়া মৃৎক্ষার ধাতু, এবং যারা মাঝখানে তাদেরকে বলা হয় ট্রানজিশনাল মেটালস। আমরা পড়বো ধাতুর প্রকারভেদে, আমরা পড়বো। ওরা থাকবে হচ্ছে মাঝখানে, এবং আরেকটা থাকে ল্যান্থেনার এবং অ্যাক্টিনার, সেটা থাকে একদম নিচের দিকে, ঠিক আছে? তো এই হচ্ছে মূলত ধাতুর কিছু বৈশিষ্ট্য এবং পজিশন। তো আমরা এখন দেখবো যে কোনো একটা ধাতুকে আমরা সহজে কিভাবে চিনতে পারি, জিনিসটা বুঝে গেছে? ওকে ভাইয়া, তাহলে আমরা আসি এখন যে আমরা সহজে কিভাবে কোনো একটা ধাতুকে চিনব। তো ধাতুকে আমরা কিভাবে ইজিলি চিনতে পারবো সেটা হচ্ছে, সেজন্য তোমাকে কিছু জিনিস মনে রাখতে হবে। সেটা হচ্ছে ভাইয়া, সাধারণত কোনো একটা মৌলের সর্বশেষ শক্তি স্তরে যদি একটা অথবা দুইটা অথবা তিনটা ইলেকট্রন থাকে তখন সেটা হয় ধাতু, ঠিক আছে? এটা হচ্ছে ভাই আমার এক নাম্বার কথা, যে কি, যে কোনো একটা মৌলের সর্বশেষ শক্তি স্তরে যদি একটা দুইটা অথবা তিনটা ইলেকট্রন থাকে তাহলে সেটা ধাতু। এবং সাধারণত নামে শেষে আম কথাটা থাকে, যেমন সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। তো যখন কোনো একটা মৌলের নাম শেষে আম থাকে তখনও কিন্তু ভাইয়া সেটা কিন্তু ধাতু হয়, ঠিক আছে? আরেকটা জিনিস আমরা মনে রাখবো যে যেই সকল মৌলগুলো সাধারণত একটা দুইটা বা তিনটে ইলেকট্রন ত্যাগ করে দেয় তারা কিন্তু ধাতু, ওকে? তো এখন এই ধাতুটা কিন্তু আমরা চারটে পার্টে ভাগ করতে পারি। একটা হচ্ছে ক্ষার ধাতু, একটা হচ্ছে ক্ষারীয় মৃৎকার ধাতু, একটা হচ্ছে রূপান্তর ধাতু, আর একটা হচ্ছে অভ্যন্তরীণ রূপান্তর ধাতু। এখন কথা হচ্ছে ভাই, ক্ষার ধাতুটা কোথায় থাকে? গ্রুপ নাম্বার 1-এ থাকে। মৃৎকার ধাতু থাকে ভাই গ্রুপ নাম্বার 2-এ, এবং রূপান্তর ধাতু যেটাকে ট্রানজিশনাল মেটাল আমরা বলছি সেটা কিন্তু ডি ব্লক যে মৌলগুলো সেগুলো, হ্যাঁ। এবং অভ্যন্তরীণ রূপান্তর ধাতু সেগুলা, যেগুলোকে বলা হয় এফ ব্লক যে মৌলগুলো সেগুলোকে বলা হয় কিন্তু ভাই রূপান্তর ধাতু, অভ্যন্তরীণ রূপান্তর ধাতু, ওকে? তো ভাইয়ার আমরা যে চার ধরনের ধাতু দেখলাম তার মধ্যে প্রথমটা হচ্ছে ভাই অ্যালকালি ধাতু বা ক্ষার ধাতু। সেটা আমরা কিভাবে চিনবো ভাইয়া? সেটা হচ্ছে পজিশন নাম্বার, মানে তার গ্রুপ নাম্বার 1-এ যেগুলো থাকবে সেগুলোকে বলা হবে ক্ষার ধাতু। যেমন এটার বৈশিষ্ট্য হচ্ছে ভাইয়া কি, খুবই সক্রিয়, সে পানির সাথে খুবই দ্রুত বিক্রিয়া করে, এবং সে কিন্তু নরম ধাতু। যেমন সোডিয়াম কিন্তু একটা নরম ধাতু, তোমরা কিন্তু ইতিমধ্যে পড়েছো, তাই না? তো এটা হচ্ছে আমার ক্ষার ধাতুর বৈশিষ্ট্য। তারপরে আসি ভাইয়া অ্যালকিলাইন অ্যালকালাইন আর্থস মেটাল, যেটাকে আমরা বলি ক্ষারীয় মৃৎকার ধাতু, ওকে? এটা থাকবে ভাই পর্যায় সারণী গ্রুপ নাম্বার 2-এ, এবং এটা কিন্তু গ্রুপ 1 থেকে, যেটা ক্ষার ধাতু ওইখান থেকে কিন্তু কম সক্রিয়, এবং সে কিন্তু শক্ত এবং কঠিন। তারপরে আসি ভাইয়া আমরা
ট্রানজিশনাল মেটাল বা রূপান্তর ধাতু। তো রূপান্তর ধাতু জিনিসটা কি? যেটা হচ্ছে ডি ব্লক মৌলগুলো আমরা যেগুলো বলছিলাম ফেরাস, তারপর হচ্ছে আয়রন, কপার, জিঙ্ক, এগুলো হচ্ছে ভাইয়া রূপান্তর। তো এগুলো কি ভাইয়া বৈশিষ্ট্য কি? এগুলো হচ্ছে শক্তিশালী, রঙিন যৌগ তৈরি করবে এবং কিন্তু ভাইয়া শিল্পে খুবই গুরুত্বপূর্ণ এগুলো। হ্যাঁ, তো ভাইয়া আমরা ধাতু সম্পর্কে জানলাম এবং এখন আমাদের আরেকটা ধাতু জানতে হবে, সেটা হচ্ছে ভাই ইনার ট্রানজিশন মেটালস বা অভ্যন্তরীণ রূপান্তর ধাতু, যেগুলো হচ্ছে ভাইয়া কোথায় থাকে? এফ ব্লক যেগুলো। হ্যাঁ, এবং এগুলোর মধ্যে কে কে পড়ে ভাইয়া? ল্যান্থেরান এবং অ্যাক্টিন মৌলগুলো পড়ে। এবং এগুলোর বৈশিষ্ট্য কী? বা এগুলো তেজস্ক্রিয় মৌল, খুবই ভারী। এগুলো তোমরা জাস্ট হচ্ছে একটু মনে রাখতে পারো। হ্যাঁ, আর কীভাবে তোমরা সহজে মনে রাখবা সেগুলো তো আমরা আগে বলছি। এগুলো তারপরে বলতেছি, আমরা চাচ্ছি যে ধাতু সম্পর্কে তোমাদের কোনো কনফিউশন যেভাবে না থাকে, একদম পুরো ডিটেলস এ টু জেড ধাতু এবং অধাতু সম্পর্কে যা যা আছে ভাই আমরা সবই আজকে একটা ভিডিওতে দেখবো। যদিও ভিডিওটা একটু লং হবে, বাট তোমরা যদি দেখতে পারো ভিডিওটা, ইনশাআল্লাহ তোমাদের ধাতু এবং অধাতু নিয়ে তোমাদের কোনো কনফিউশন থাকবে না। ঠিক আছে? তো ভাইয়ারা এখন হচ্ছে আমরা ধাতুদের মানে কিছু ভৌত ধর্ম থাকে এবং কিছু হচ্ছে রাসায়নিক ধর্মগুলো থাকে। পর্যায় সারণীতে প্রত্যেকটা মৌলের সাধারণত দুইটা করে ধর্ম থাকে। একটা হচ্ছে ভাইয়া ধাতব ধর্ম, মানে সরি, একটা হচ্ছে ভাইয়া ভৌত ধর্ম, আর একটা হচ্ছে ভাইয়া রাসায়নিক ধর্ম। তো আমরা হচ্ছে আজকে ধাতু এবং মানে অধাতুর যে ভৌত ধর্ম, তারপর রাসায়নিক ধর্ম, সেগুলোও জানবো ডিটেলসে। সহজ কথা, এই ভিডিওটা তুমি যদি দেখো তাহলে তোমার ধাতু এবং অধাতু সম্পর্কে যা কিছু আছে সব হচ্ছে তোমার এই একটা ভিডিওতে ইনশাল্লাহ তোমার হয়ে যাবে। তোমার ধাতু এবং অধাতু নিয়ে তোমার আর কোনো কনফিউশন থাকবে না এবং আর কোথাও তোমার ধাতু এবং অধাতু নিয়ে ক্লাস করতে হবে না। ঠিক আছে? তোমরা এটা ইতিমধ্যে বুঝতে পারতেছো বা দেখতে পাচ্ছ। তো আসো, প্রথমে আমাদের যে বৈশিষ্ট্যটা রয়েছে বা যে ধাতু যে ভৌত ধর্মটা প্রথম রয়েছে সেটা হচ্ছে চকচকে। অর্থাৎ প্রত্যেকটা ধাতুই কিন্তু বা চকচকে থাকে। যেমন তোমরা যদি একটু লক্ষ্য করো, সোনা থাকে যেটাকে আমরা গোল্ড বলে থাকি, বা রূপা, হ্যাঁ, ওইগুলো কিন্তু ভাই ওয়ান কাইন্ড অফ মেটালস, ওইগুলো কিন্তু ধাতু। হ্যাঁ, তো ওইগুলো কিন্তু ভাইয়া দেখতে কিন্তু উজ্জ্বল। ঠিক আছে না? তো এই হচ্ছে ভাইয়া মানে চকচকে এবং এর হচ্ছে উজ্জ্বল। ঠিক আছে? তারপর হচ্ছে তাপের সুপরিবাহী, মানে ওরা হচ্ছে সহজে তাপ পরিবহন করতে পারে। যেমন তোমরা অনেক সময় দেখছো, মানে দেখতে পাইছো হয়তো বা, যে রান্নার পাত্রে কিন্তু অ্যালুমিনিয়ামের কিছু থাকে, ওই যন্ত্র থাকে যেগুলো রান্না করা হয়। তো সেগুলো কিন্তু মানে খুব সহজে, খুব ইজিলি কিন্তু সে তাপটা মানে পরিবহন করতে পারে। তারপরে আসি ভাই বিদ্যুতের সুপরিবাহী কথার মানে হচ্ছে যেখান দিয়ে মানে খুব ইজিলি হচ্ছে তাপ বা মানে পাস করতে পারে আর কি। ঠিক আছে? ওকে। তারপরে বিদ্যুতের সুপরিবাহী মানে কি? ধাতু বিদ্যুৎ পরিবহন করে। ধাতু কি বিদ্যুৎ পরিবহন করে, যেমন তামার তার, এটা কিন্তু ভাই সুপরিবাহী মানে কথা হচ্ছে যেখান দিয়ে বিদ্যুৎ বা তাপ সহজে যাইতে পারে আর কি। ঠিক আছে? কোনো বাধা হয় না। তো সেটাকে বলা হয় সুপরিবাহী। ওকে, আচ্ছা, তো বিদ্যুতের সুপরিবাহী জিনিসটা আমরা বুঝলাম। তারপর হচ্ছে নমনীয়, মানে ধাতুটা কিন্তু ভাই খুবই খুবই নরম থাকে, যেটাকে পিটিয়ে তুমি ইচ্ছা করলে কি করতে পারবা? পাতলা করতে পারবা। যেটাকে আমরা স্বর্ণপাত অনেক সময় দেখি, যে একটা স্বর্ণের পাত থাকলে ওইটা হচ্ছে ভাই পিটিয়ে পাতলা করা যায়। দেন হচ্ছে ভাই প্রসারণশীল, যেমন হচ্ছে তামার তার। হ্যাঁ, প্রসারণশীল বলতে এখানে বোঝাচ্ছে হচ্ছে কোনো একটা তার বানানো হয় আর কি। হ্যাঁ, তুমি টানলে অনেকটা লম্বা হবে, এটাকে বলে প্রসারণ। তুমি যদি টান দাও তাহলে সেটা লম্বা হবে। তো যে তুমি যদি তারগুলো দেখছো কিনা জানি না, বা তোমরা যখন তামার তারগুলো দেখবা তখন তুমি যেগুলো দেখবা, এটাকে যখন তুমি টান দিবা তখন সেটাকে অনেকটা লম্বা হবে। জিনিসটা বুঝছো তো? এটাকে বলা হয় প্রসারণশীল। ওকে। দেন হচ্ছে ভাই সাধারণত কঠিন। তো বেশিরভাগ ধাতুই সাধারণত কঠিন হয়, বাট এক্সেপশন হচ্ছে পারদ কিন্তু ভাই তরল ধাতু। ঠিক আছে? এবং নরম ধাতু হচ্ছে কিন্তু সোডিয়াম। তো এগুলো কিন্তু মনে রাখতে হবে। ওকে, আচ্ছা, তারপরে আসি ভাই উচ্চ গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক, মানে যে ধাতুরা সাধারণত ভাই উচ্চ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয়। তো দেখবা যার কারণে কোনো একটা ধাতুকে তুমি যদি গলাইতে চাও, দেখবা খুব তোমার কি লাগতেছে, তাপটা কিন্তু বেশি প্রয়োজন হচ্ছে। ঠিক আছে? ওকে। দেন হচ্ছে উচ্চ ঘনত্ব, মানে তাদের ঘনত্ব থাকবে কিন্তু বেশি। ওকে, তো এগুলো ছিল মূলত ভাইয়া কোনো একটা ধাতুর হচ্ছে ভৌত ধর্ম বা ফিজিক্যাল প্রপার্টিস। ওকে, তো এখন আমরা দেখব ধাতুর রাসায়নিক ধর্ম বলি বা কেমিক্যাল প্রপার্টিস। ওকে, তো এখন হচ্ছে ভাইয়া আমরা হচ্ছে ধাতু রাসায়নিক ধর্মগুলো দেখব, মানে পর্যায় সারণীতে যে ধাতুগুলো রয়েছে এগুলোর হচ্ছে আমরা রাসায়নিক ধর্মগুলো দেখব। ওকে, তো দেখো প্রথম রাসায়নিক যে ধর্ম সেটা হচ্ছে ভাই ধাতুটা অবশ্যই কী করে? ইলেকট্রন ত্যাগ করে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে সোডিয়াম সে কী করলো? একটা ইলেকট্রন ত্যাগ করে সে ধনাত্মক আয়নে পরিণত হচ্ছে, যেটাকে আমরা ক্যাটায়ন বলতেছি। ওকে, এবং ধাতুরা কিন্তু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। ঠিক আছে? অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কিন্তু ভাই অক্সাইড গঠন করে। ওকে, যেমন এখানে দেখো ম্যাগনেসিয়াম কী করছে? একটা ধাতু, সে অক্সিজেনের সাথে রিয়াকশন করে কী করছে ভাই? ম্যাগনেসিয়াম অক্সাইড গঠন করছে, তাই না? ওকে, দেন হচ্ছে ভাই ধাতুরা কিন্তু অ্যাসিডের সাথেও কিন্তু বিক্রিয়া করতে পারে। যেমন দেখো এখানে জিঙ্ক হচ্ছে একটা ধাতু, হ্যাঁ, এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কিন্তু দেখো এখানে তারা জিঙ্ক ক্লোরাইড উৎপন্ন করছে। ওকে, দেন হচ্ছে ভাই ধাতুরা কিন্তু অক্সাইড তৈরি করে, তবে যে অক্সাইডটা তৈরি করবে সেটা কিন্তু ভাই ডেফিনেটলি ক্ষারীয় হবে। ওকে, ডেফিনেটলি কী হবে? ক্ষারীয় হবে। ওকে, তারপরে হচ্ছে ভাই ওরা কিন্তু সমযোজী বন্ধন তৈরি করে না। ঠিক আছে? এটা কিন্তু সমযোজী বন্ধন তৈরি করে না ওরা। ওকে, দেন হচ্ছে
আয়নিক বন্ধন তৈরি করে। তো দেখবা তোমরা যারা হচ্ছে তোমাদের এই পঞ্চম অধ্যায়ের মানে এসএসসি কেমিস্ট্রির কথা যদি বলি আমি, তোমরা দেখবা পঞ্চম অধ্যায়ের রাসায়নিক বন্ধন বলে একটা চ্যাপ্টার আছে, হ্যাঁ। এই চ্যাপ্টারে দেখবা সাধারণত কোনো একটা ধাতু এবং অধাতু মিলে যে বন্ধনটা গঠন করে সেটাকে বলি আমরা আয়নিক বন্ধন। তো ধাতুরা কিন্তু আয়নিক বন্ধন গঠন করে, যেমন এখানে দিয়ে দিয়েছি আমি ম্যাগনেসিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, ওকে। তো এরকম অনেক অনেক রয়েছে, ঠিক আছে। ওকে, দেন হচ্ছে ভাইয়া ধাতুরা কিন্তু পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে, কি উৎপন্ন করে, ক্ষার উৎপন্ন করে। কিন্তু এই ক্ষারটা কিন্তু ভাই তীব্র ক্ষার, ওকে। যেমন দেখো এখানে ম্যাগনেসিয়াম কি করলো, পানির সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করলো। তো এটা কিন্তু ভাইয়া কার, এটা কিন্তু কি ভাইয়া কার। তো এখন কথা হচ্ছে ভাইয়া দেখো এই যে পানিটাকে কিন্তু আমরা এক্স্যাক্টলি এইভাবে লিখি, বুঝছো। কারণ পানিটাকে যখন তুমি ভাঙবা তখন কিন্তু OH দিয়ে ভাঙতে হয়, ওকে। তো এই যে ম্যাগনেসিয়াম কি করে, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, মানে OH এখানে নেগেটিভ হয়, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে পজিটিভ, হ্যাঁ, ওকে। কারণ ধাতুরা সবসময় পজিটিভ আয়তন বিশিষ্টই হয়। তখন সে কী করে, এই ম্যাগনেসিয়াম ওই OH মিলে হাইড্রোক্সিল মূলকটাকে নিয়ে এসে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে। তো এই হচ্ছে ভাইয়া ধাতুদের রাসায়নিক ধর্মগুলো ছিল, ওকে। তো এখন আমরা দেখব হচ্ছে অধাতু সম্পর্কিত যা কিছু আছে সবগুলো আমরা দেখব। ভিডিওটা একটু লং হবে ভাইয়া, বা তোমরা যদি এই ভিডিওটা দেখতে পারো তাহলে আমি শিওর দিয়ে বলতে পারি তোমরা ধাতু এবং অধাতু সম্পর্কে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না, তোমরা ইজিলি ধাতু এবং অধাতু সম্পর্কে সব কিছুই পারবা, ওকে। তো এখন আমরা কথা বলবো হচ্ছে নন মেটাল বা অধাতু নিয়ে। তো অধাতু কাকে বলে? তো বিজ্ঞানীরা মনে করত, মানে বিজ্ঞানীরা যখন প্রাচীনকাল যখন আসলে আধুনিক মানে আধুনিক সংজ্ঞা যখন দেওয়া মানে হয়তো মানে দেওয়া ছিল না আর কি। সাধারণত বিজ্ঞানীরা আসলে তখন তারা বলছে যে কোনো একটা মূলকে যখন আমরা আঘাত করি তখন আসলে জন যদি শব্দ না করে তখন সেটাকে আমরা কি বলি, অধাতু বলি। বাট দেখা যাচ্ছে এতে করে অনেক প্রবলেম হয়, যার কারণে তাদের আধুনিক সংজ্ঞা দেওয়ার প্রয়োজন ছিল। এবং তারা একটা আধুনিক সংজ্ঞা দিল, যেটা কি, সেটা হচ্ছে বা যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় সেটাকে আমরা বলি কিন্তু অধাতু। এখন কথা হচ্ছে ভাইয়া একটা জিনিস তোমাকে একটু মনে রাখতে হবে, এই যে ঋণাত্মক আয়নটা সেটাকে কিন্তু ভাইয়া আমরা কিন্তু অ্যানায়ন বলে থাকি, ক্লিয়ার। তো তার মানে সাধারণত অধাতুরা কি হয়, অ্যানায়নে পরিণত হয়। তো এখন আমরা দেখব হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ নন মেটাল, অর্থাৎ অধাতুর বৈশিষ্ট্য। তো এরা কি করবে ভাইয়া, ডেফিনেটলি ইলেকট্রন গ্রহণ করবে, ওকে। যেহেতু ওরা ইলেকট্রন গ্রহণ করবে তার মানে দ্যাটস ওরা কি করবে, ঋণাত্মক আয়ন তৈরি করবে, তাই না, ওকে। এবং ওরা কিন্তু ভাইয়া তাপ ও বিদ্যুৎ পরিবাহী, অর্থাৎ ওরা কিন্তু তাপ এবং বিদ্যুৎ পরিবহন করবে না। জিনিসটাকে ক্লিয়ার। তো এখন আমরা দেখব হচ্ছে ভাইয়া এদেরকে আমরা সহজে চিনব কিভাবে, ওকে। দেখো কোনো একটা অধাতুকে কিন্তু আমরা মানে কিভাবে চিনতে পারি, দেখবা একটা জিনিস, সর্বশেষ শক্তি স্তরে যে সকল মৌলে সর্বশেষ শক্তি স্তরে 5টা 6টা অথবা 7টা ইলেকট্রন থাকে সেগুলো কিন্তু অধাতু, হ্যাঁ। আরেকটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে সাধারণত যে সকল মৌলগুলো 1টা 2টা অথবা 3টে ইলেকট্রন গ্রহণ করে ওরা কিন্তু ভাইয়া ডেফিনেটলি অধাতু। তো আমি আশা করি ভাইয়া তোমরা অধাতু কিভাবে চিনবা সেটা তুমি এই দুইটা লাইনের মাধ্যমে বুঝতে পারবা, যে সাধারণত যে সকল মৌলে সর্বশেষ শক্তিস্তরে 5টা 6টা অথবা 7টা ইলেকট্রন থাকে তারা হচ্ছে ভাইয়া কি, তারা হচ্ছে অধাতু, এবং যারা হচ্ছে 1টা 2টা অথবা 3টা ইলেকট্রন গ্রহণ করে ওরা কিন্তু অধাতু। তো এখন আমরা হচ্ছে ভাইয়া অধাতুর কিছু ভৌত ধর্ম বা ফিজিক্যাল প্রপার্টিসগুলো দেখবো। এটা হচ্ছে ভাই প্রথম যে ধর্মটা সেটা হচ্ছে ভাই চকচকে নয়, যেমন ধাতুগুলো কিন্তু চকচকে ছিল বাট এটা কিন্তু চকচকে হবে না। সেকেন্ড যে ধর্মটা সেটা হচ্ছে তাপ ও বিদ্যুৎ পরিবাহী, এক্সেপশন হচ্ছে ভাই গ্রাফাইট। কিন্তু এখন তোমার মনে কোশ্চেন আসতে পারে যে ভাই তাপ ও বিদ্যুৎ পরিবহন তো করে না, তাহলে গ্রাফাইট কেন করে, ভাই এটা হচ্ছে এক্সেপশন, হ্যাঁ। তো এক্সেপশনস আর নট এক্সাম্পল, ঠিক আছে, ওকে। দেন হচ্ছে ভাই এটা ভঙ্গুর, মানে তুমি সহজে ভাঙতে পারবা, ওকে। দেন হচ্ছে নমনীয় নয়, তার মানে এরাও কিন্তু নরম না, ওরা কি নয় ভাই, নরম না, ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে ভাইয়া অনেক অধাতু রয়েছে যেগুলো আসলে প্রকৃতিতে গ্যাস হিসেবে পাওয়া যায়, যেমন অক্সিজেন, নাইট্রোজেন, এগুলো কিন্তু ভাইয়া গ্যাস হিসেবে পাওয়া যায়। তো এইটা ছিল হচ্ছে ভাইয়া অধাতুর যে আমাদের ভৌত ধর্মগুলো, এইগুলো হচ্ছে ভৌত ধর্ম, ওকে। তো এখন আমরা দেখব হচ্ছে অধাতুর রাসায়নিক ধর্মগুলি, ওকে। তো দেখো অধাতু রাসায়নিক ধর্মগুলির মধ্যে কী কী রয়েছে, একটা প্রথম কথা হচ্ছে যেহেতু ওরা অধাতু তার মানে ওরা কিন্তু ইলেকট্রন গ্রহণ করবে, ওকে। এবং ওরা ইলেকট্রন গ্রহণ করে কিন্তু বা অ্যানায়ন বা ঋণাত্মক আয়নে পরিণত হবে, গেল এটা প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে ভাই অক্সাইড কিন্তু অম্লীয় হবে। দেখুন ধাতুদের অক্সাইড যদি ক্ষারীয় হয় তাহলে ডেফিনেটলি অধাতুর অক্সাইড অম্লীয় হবে। যেমন আমি এখানে তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, যে অধাতব যে অক্সাইডগুলো এগুলো পানির সাথে বিক্রিয়া করে কিন্তু কি উৎপন্ন করবে, অ্যাসিড উৎপন্ন করবে, ওকে। ওকে, দেন হচ্ছে সমযোজী বন্ধন তৈরি করে। দেখবা একটা জিনিস তোমরা খেয়াল করলে দেখতে পাবা যে আমাদের যে অধাতুগুলো রয়েছে সেগুলো কিন্তু নিজেদের মধ্যে যে বন্ধনটা তৈরি হয় সেটাকে বলা হয় সমযোজী বন্ধন। অর্থাৎ অধাতু এবং অধাতু মানে দুইটা অধাতু মিলে যখন একটা বন্ধন গঠন করে তখন সেটাকে আমরা অধাতু বলে থাকি, ওকে। এবং অধাতু মানে মানে সরি যে মানে কথা হচ্ছে এটাই, মানে যখন দুইটা অধাতু মিলে একটা হচ্ছে বন্ধন গঠন করে তখন সেটাকে আমরা সমযোজী বন্ধন বলে থাকি, ওকে। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাইয়া
সমযোজী বন্ধন কি নিজ নিজ পরমাণুর সাথে যুক্ত হতে পারে? হ্যাঁ, ডেফিনেটলি সমযোজী বন্ধন কিন্তু ভাই নিজ নিজ পরমাণুর সাথেও হতে পারে। যেমন অক্সিজেন এবং অক্সিজেন, দুইটা অক্সিজেন মিলে একটা সমযোজী বন্ধন গঠন করতে পারে। তারপর হচ্ছে একটা ক্লোরিন এবং আরেকটা ক্লোরিন, দুইটা ক্লোরিন মিলে একটা সমযোজী বন্ধন গঠন করতে পারে। তো সাধারণত যারা অধাতু তারা কিন্তু নিজেদের সাথে নিজেদের যুক্ত হয়ে কী করতে পারে? একটা সমযোজী বন্ধন গঠন করতে পারে। তো এখানে তোমাকে এক্সট্রা কিছু ইনফরমেশন আমি দিয়ে রাখবো, সেটা হচ্ছে ভাইয়া ধাতু এবং অধাতুর মাঝে, অর্থাৎ এই পর্যায় সারণীতে আমাদের যে পিরিয়ডিক টেবল বা পর্যায় সারণী, ওই ধাতু এবং অধাতুর মাঝে আরও কিছু স্পেশাল ক্যারেক্টারস, মানে ক্যারেক্টারের কিছু মোড রয়েছে যেগুলোকে আমরা বলে থাকি উপধাতু, হ্যাঁ, বা মেটালয়েড। ওকে, এগুলা যেমন বোরন, সিলিকন, জার্মেনিয়াম, হ্যাঁ, অ্যাস্ট্রাটাইন, এগুলো হচ্ছে ভাইয়া আমার কি, এগুলো হচ্ছে ভাইয়া আমার হচ্ছে উপধাতু। ওকে, এবং আরেকটা জিনিস তোমাকে একটু জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে পর্যায় সারণী তুমি যখন বাম থেকে ডান দিকে যাবে তখন কিন্তু ধাতব ধর্মটা হ্রাস পাবে, অধাতব ধর্মটা কিন্তু বৃদ্ধি পাবে। ওকে, এবং উপর থেকে যখন নিচের দিকে যাবে তখন কিন্তু ভাই ধাতব ধর্মটা বৃদ্ধি পাবে, অধাতব ধর্মটা হ্রাস পাবে। ভাই এই কথাগুলো নিয়ে আমরা ডিটেলস আরও কথা বলবো রাসায়নিক বন্ধনে। তো তো আজকে আর ডিটেলস এত বড় করবো না, ইতিমধ্যে 15-16 মিনিট হয়ে যাচ্ছে, ক্লাসটা অনেকটা লং লাস্টিং হয়ে যাবে। যার আমি চাই না আসলে কোনো ক্লাস লং লাস্টিং হোক, যার কারণে আসলে, কারণ স্টুডেন্টরা চায় যে ভাইয়া শর্ট ক্লাসগুলো করি, কারণ আমাদের যে ব্রেন সেটা কিন্তু আসলে একটা জৈবিক কম্পিউটার, তাই না? তো সে কিন্তু আসলে শর্ট জিনিসটা আসলে বেশি লাইক করে। ঠিক আছে, ওকে। তো ভাইয়া কেমন লাগলো ক্লাসটা তোমরা খুব ভালো করে আমাকে জানাবা, কমেন্টে জানাবা, বা বা আমাকে মেসেজ দিতে পারো। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে ভাইয়া আমরা এখান থেকে কি শিখলাম? এখান থেকে আমরা শিখলাম যে ধাতু এবং অধাতু সম্পর্কে যা যা আছে, তোমার ধাতু এবং অধাতু সম্পর্কে যা যা জানা দরকার তোমার একদম এইচএসসি বলো অ্যাডমিশন পর্যন্ত, তোমার আমি যা যা দিছি সেটা পড়লেই তোমার আলহামদুলিল্লাহ, তার বাইরে কিছু পড়তে হবে না। ঠিক আছে, তো ক্লাসটা একটু লং হয়ে গেছে, বাট তোমরা যদি এই ক্লাসটা করতে পারো তুমি শিওর থাকো ধাতু এবং অধাতু সম্পর্কে তুমি যা জানবা তোমার ফ্রেন্ড সার্কেল তোমার থেকে কম জানবে। ঠিক আছে, তো এই হচ্ছে ভাইয়া ক্লাস। তো আশা করি ক্লাসটা তোমাদের ভালো লাগলো। তো দেখো এত কষ্ট করে শ্যুট করতেছি, ক্লাসগুলো রেকর্ড করতেছি, তোমরা যখন ভালো ভালো কমেন্ট করবা বা লাইক করবা তখন কিন্তু আমি অনুপ্রাণিত হব। এবং আরেকটা কথা বলো, তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। কারণটা হচ্ছে যে আমি যখন ক্লাসগুলো আপলোড দিব ভিডিওতে, তখন সর্বপ্রথম তোমার কাছে কিন্তু নোটিফিকেশনটা চলে যাবে। ঠিক আছে, তো ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা। তো দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে অন্য কোনো একটা টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনার সাথেই থাকো। আসসালামু আলাইকুম।